প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত জয় উল্লাস আর হারের নীরবতা। মাছের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। আপনাদের সাথে আছি আমি সারা মাহবুব। এবারে ফুটবল। নেপালকে 2-1 গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ। পিছিয়ে পড়েও দুই অর্ধের যোগ করা সময়ের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মারিয়া মান্দার দল। গোল দুটি করেন ঋতুপর্ণা চাকমা ও সাগরিকা। এই নিয়ে চতুর্থবারের মতো সাফের ফাইনালে বাংলাদেশ অপেক্ষা হ্যাটট্রিক শিরোপার। শেষ হাসিটাই মুখ্য, শেষ উদযাপনটাই কাউন্টেবল। পিছিয়ে পড়েও নেপালকে 2-1 গোলে হারিয়ে চতুর্থবারের মতো সাফের ফাইনালে বাংলাদেশ। উদযাপনটা তো হওয়ারই কথা, অথচ শুরুটা ছিল একেবারে অচেনা অদেখা বাংলাদেশের ফুটবল। বল রিসিভের সমস্যা, ভুল পাস আর বল দখলে রাখতে না পারা, সব মিলিয়ে এবারের সাফে বাংলাদেশ নারী ফুটবল দলটা অচেনাই লাগছিল। তার খেসারত দিতে হয় লাল সবুজদের ম্যাচের 23 মিনিটে গোল খেয়ে। কর্নার কিক থেকে গোল খেয়ে পিছিয়ে পড়ে বাটলারের দল। গোলরক্ষক মিলি আক্তার প্রথম দফায় বল ফিস্ট করলেও ফাঁকায় পাওয়া বল জালে জড়ান নেপালি ফুটবলার গীতা রানা। 36 মিনিটে নেপালের দূরপাল্লার শট মিলি আক্তারের হাত ছুঁয়ে বারে লেগে ফিরলে দ্বিতীয় গোল খাওয়া হয়নি বাংলাদেশের। এরপর থেকে আস্তে আস্তে পাল্টাতে থাকে ম্যাচের চিত্র। চেনা চেহারায় ফিরতে শুরু করে বাংলাদেশ। প্রথমার্ধের শেষ মিনিটে মারিয়া মান্ডার ফ্রি কিক থেকে অল্পের জন্য গোল না পেলেও কর্নার পায় বাংলাদেশ। সেখান থেকে ঋতুপর্ণার অলিম্পিক গোল থেকে সমতায় ফেরে লাল সবুজরা। এরপর আক্রমণের ধার আরও বাড়ে। 55 মিনিটে শামসুন নাহারের জোরালো শট অল্পের জন্য গোলবারের উপর দিয়ে চলে যায়। 78 মিনিটে দৌড়ে গিয়ে নেয়া সাগরিকার লং শট লাফিয়ে ঠেকান নেপাল গোলরক্ষক। এগিয়ে যাওয়া হয়নি বাংলাদেশের। ম্যাচের যোগ করার সময় শামসুন নাহারের বুদ্ধিদীপ্ত পাস থেকে জটলার মধ্য থেকে সাগরিকার গোলে লিড নেয় বাংলাদেশ। আর তাতেই চতুর্থবারের মতো সাফের ফাইনালে টানা 2বারের চ্যাম্পিয়ন লাল সবুজরা। এবার অপেক্ষা হ্যাটট্রিক শিরোপার। মামুনুর রশিদ, স্টার প্লে। দেশের ফুটবল প্রেমীদের মুখে মুখে এখন নেপালের বিপক্ষে ঋতুপর্ণা চাকমার গোলের প্রশংসা। কিন্তু গোলের চেয়েও বেশি আলোচনায় এসেছে গোলের ধরন, যার নাম অলিম্পিক গোল। কিন্তু এই অলিম্পিক গোল আসলে কি, কেন এমন নাম, আর কেনই বা একে ফুটবলের অন্যতম কঠিন গোল হিসেবে ধরা হয়, জানাচ্ছেন তানজিম ঐশী। কর্নার ফ্ল্যাগের পাশ থেকে ঋতুপর্ণার জাদু, কর্নার কিক থেকে নেওয়া শট সরাসরি জালে। নেপালের বিপক্ষে বাংলাদেশের পোস্টার গালের নামের পাশে অলিম্পিক গোল। কারো কারো মনে প্রশ্ন জাগতেই পারে, অলিম্পিক নয়, ঋতু তো গোল করেছেন সাফে, তাহলে গোলের নাম অলিম্পিক কেন? সহজ ভাষায় বলতে গেলে কর্নার কিক থেকে বল যদি সরাসরি প্রতিপক্ষের জালে ঢুকে যায় আর অন্য কেউ যদি স্পর্শ না করতে পারে, সেটাকেই বলা হয় অলিম্পিক গোল। কিন্তু এই গোলের নাম অলিম্পিক কেন? এর উত্তর অবশ্য লুকিয়ে আছে 102 বছর আগের ঘটনার মধ্যে। 1924 সালে প্যারিস অলিম্পিকে ফুটবলে স্বর্ণপদক জিতেছিল উরুগুয়ে। অলিম্পিকের পর এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা আর উরুগুয়ে। সে ম্যাচে আর্জেন্টিনার ফুটবলার চেসেরিও অনসারি কর্নার কিক থেকে সরাসরি গোল করেন উরুগুয়ের বিপক্ষে। গোলটা এসেছিল সদ্য অলিম্পিক চ্যাম্পিয়নদের বিপক্ষে, তাই স্প্যানিশ ভাষায় একে বলা হয় গোল অলিম্পিকো আর ইংরেজিতে অলিম্পিক গোল। অবশ্য শুরুর দিকে কর্নার থেকে সরাসরি গোল বৈধ কিনা তা নিয়ে বিতর্ক ছিল। পরে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড স্পষ্ট করেই জানিয়ে দেয়, কর্নার কিক থেকে সরাসরি গোল করা সম্পূর্ণ বৈধ। তবে বৈধ হলেও কাজটা কিন্তু মোটেও সহজ নয়, কারণ কর্নার থেকে নেয়ার জায়গাটা গোল পোস্টের সঙ্গে অনেকটাই তির্যক অবস্থানে থাকে। তার উপর বক্সের ভেতরে থাকে অসংখ্য খেলোয়াড়ের ভিড়, ফলে বলকে এমনভাবে ঘুরিয়ে আনতে হয় যাতে সেটা কাউকে স্পর্শ না করেই গোল লাইন অতিক্রম করে জালে ঢুকে যায়। ফুটবলে সরাসরি কর্নার কিক থেকে গোল কতবার হয়েছে তার কোনো আনুষ্ঠানিক হিসেব নেই, কারণ ফিফা বা অন্য কোনো সংস্থা অলিম্পিক গোলের আলাদা পরিসংখ্যান সংরক্ষণ করে না। তবে এটা অত্যন্ত বিরল ঘটনা। পেশাদার ফুটবলের ইতিহাসে বহুবার অলিম্পিক গোল হয়েছে বলেই ধরে নেওয়া হয়, কিন্তু সঠিক সংখ্যাটা জানা যায়নি। আর ইন্টারন্যাশনাল ফুটবলে গুগলের ডাটাবেজে অনসারির প্রথম গোলের পর 1962 চিলি বিশ্বকাপে সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে কলম্বিয়ার মার্কোস গোল আর
একমাত্র নারী ফুটবলার হিসেবে 2 অলিম্পিকে যুক্তরাষ্ট্রের মেগান রাপিনোর অলিম্পিক গোলের কথাই উল্লেখ আছে। আর এবার সেই কঠিন কাজটাই করে দেখিয়েছেন বাংলাদেশের ঋতুপর্ণা চাকমা, গড়েছেন ইতিহাস। তানজিম ঐশী, স্টার প্লে। সাফ নারী চ্যাম্পিয়নশিপ কভার করতে এই মুহূর্তে ভারতের গোয়ায় আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। মুশফিক, আরও একটা ফাইনাল বাংলাদেশের সামনে, প্রতিপক্ষটা স্বাগতিক ভারত। দলের মাঝে পরিবেশটা কেমন দেখছেন, কি জানেন দলের মাঝে এখন কেমন উত্তেজনা কাজ করছে? সারা, আপনাকে ধন্যবাদ। আপনি দর্শকদের জানিয়ে দিলেন যে আরও একটা শিরোপার হাতছানি। সাউথ এশিয়ান ফুটবলে বাংলাদেশের নারী ফুটবল দলের অবস্থান আপনি জানেন যে পরপর 2টো শিরোপা জিতেছে তারা, এবং এটা 3য় শিরোপা। হ্যাট্রিক চান্সটা তারা কোনোভাবেই মিস করতে চান না, বিধায় গতকাল কিন্তু নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে সেমিফাইনালে নেপালকে, শক্তিশালী নেপালকে 2-1 গোলে হারিয়েছে এবং ফাইনালের মঞ্চের টিকিটটা নিয়ে নিয়েছে, অর্জন করে নিয়েছে। এই অর্জনটার কিন্তু প্রতিফলন পাওয়া যাবে 6 তারিখ ফাইনাল ম্যাচে, যেখানে স্বাগতিক ভারতের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে, এবং সেই ম্যাচটা জিতলেই হ্যাট্রিক শিরোপাটা বাংলাদেশের হবে। আরও একটা হয়তো ছাপ খোলা বাসের সম্বর্ধনা পাবে লাল সবুজের ফুটবল কর্নাররা। কিন্তু সেই জায়গায় গতকাল ম্যাচ জেতার পর আমি যতটুকু খোঁজ খবর পেয়েছি, সেই ফাইনাল জেতার জন্য, শিরোপা জয়ের জন্য যে কার্যক্রমগুলো প্রয়োজন, সেই কাজগুলো কিন্তু অলরেডি টিম ম্যানেজমেন্ট এবং কোচিং স্টাফরা শুরু করে দিয়েছেন। তার মধ্যে গতকাল ডিনারের আগ পর্যন্ত ছিল, মানে স্টেডিয়াম থেকে হোটেলে ফেরার পরে ডিনারের আগে তাদের 1-to-1 কনভারসেশন ছিল। ম্যাচের ভুল ত্রুটি কী ছিল সেইগুলোকে শুধরে নেওয়ার বিষয়গুলো আলোচনায় এসছে। মেন্টাল যে স্যাটিসফ্যাকশনের জায়গা, মেন্টাল যে প্ল্যানিংয়ের জায়গা, সেগুলো নিয়ে কোচ আলোচনা করেছেন। গতকাল একটা মিটিং হয়ে গেছে, আমরা জানতে পেরেছি। আজকেও যতটুকু জেনেছি, আজকে যদিও রিকভারি সেশন রয়েছে, সেক্ষেত্রে জিম অথবা স্ট্রেচিং ওয়ার্ম আপ থাকবে, আইস বাথ থাকতে পারে, এবং সেই সাথে এমনি ফ্রি মেন্টালিটি নিয়ে একটু হাঁটাচলা, অর্থাৎ সাগর পাড়ে হয়তো আজকে প্লেয়াররা হাঁটতে যাবেন। এইরকম একটা পরিবেশ বিরাজ করছে। দলের প্রত্যেকটা খেলোয়াড় এখনো সুস্থ রয়েছেন। মনিকার একটা ইনজুরি, কালকে মাঠ থেকে বেরিয়েছে, ইনজুরি হয়েই ব্যথা পেয়েছেন, সেটাও এখন কিছুটা ভালোর দিকে। সেই যেই অবস্থায় রয়েছে দলটা, সেই জায়গায় এখন দরকার হচ্ছে মনোবল, এবং সেই মনোবলটা নিঃসন্দেহে গতকালকে নেপালকে হারানোর পর, পিছিয়ে থেকে নেপালকে হারানোর পর চাঙ্গা হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে গতকালকে আমরা বলেছিলাম ঋতুপর্ণা এই জয়টাকে উৎসর্গ করেছে শিউলি আজিমের মায়ের প্রতি, এবং এই জয়ের মধ্য দিয়ে ফাইনাল ম্যাচ যেটা 6 তারিখে অনুষ্ঠিত হবে, সেই ম্যাচটাতে তারা ঘুরে দাঁড়াবে এবং তারা এই ম্যাচটা জয়ের জন্য তাদের সর্বোচ্চটুকু উজাড় করে দেবে, এবং সেই প্রস্তুতিটা কিন্তু মানসিক এবং শারীরিক আজকে থেকেই শুরু হয়ে গেছে। মুশফিক, ধন্যবাদ আপনাকে। এদিকে সান মারিনোতে দলের সাথে অনুশীলন করেছেন হামজা চৌধুরী। 5 জন ম্যাচের আগে পুরো দল নিয়ে এটাই ছিল কোচ থমাস জুলির প্রথম অনুশীলন। নতুন কোচের পরিকল্পনায় খাপ খাইয়ে ইউরোপিয়ান দলের বিপক্ষে জয়ে চোখ বাংলাদেশের। মাত্র কমাস আগেই অনূর্ধ্ব দল থেকে জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন জায়ান। সিনিয়রদের সাথে যে খুব ভালোভাবেই মিশে গেছেন, ঘাড়ে খাওয়া চাপড় সেটা জানান দিল বেশ। সান মারিনোর সাথে ম্যাচের 3 দিন আগে পুরো দলকে মাঠের অনুশীলনে পেলেন কোচ থমাস ডুলি। দলের সাথে যোগ দিয়ে একবেলা বিশ্রামের পরই প্র্যাকটিস গ্রাউন্ডে মিস্টার চৌধুরী। হামজাকে সাথে নিয়ে এবার নিজের প্ল্যানিংটা সাজাচ্ছেন কোচ ডুলিও। খেলোয়াড়রাও উপভোগ করছেন নতুন কোচের ট্যাকটিক্স। উনি যতটুকু করাচ্ছে খুবই ভালো করাচ্ছে, ওনার প্র্যাকটিস অনেক এনজয় করতেছি। ওনার যে ফরমেশন বা ওনার যে ফিলোসফি, তো ওইটাকে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। বাদবাকিটা দেখা যাবে যে খেলার দিন বা এখন আমরা কতটা ভালো করতে পারি। র্যাঙ্কিংয়ের কোনো না, কারণ অনেক ছোট টিমও অনেক সময় ভালো খেলে। আমরা চাবো যে যেহেতু আমাদের বাঙালি সাপোর্টাররা বেশি আসবে, তা আমাদের নিজের হোম মনে করে আমরা মাঠে নামবো, আর আমরা ইনশাল্লাহ ভালো খেলে জয় ছিনিয়ে নেব বাংলাদেশে। ইউরোপিয়ান দলের সাথে ম্যাচটা উপভোগ করে জিততে চায় বাংলাদেশ, তবে প্রতিপক্ষের র্যাঙ্কিং পেছনে হলেও হেয় করে দেখছেন না একেবারেই। ওরা সবসময়
বড় বড় টিমের সাথে খেলে। তো এই কারণে হয়তো ওদের র্যাঙ্কিং একদম সবার লাস্টের দিকে। তো আসলে খাতা কলম দিকে চিন্তা করলে হবে না, দেখতে হবে যে ফিজিক্যালি যে ওরা মাঠে কেমন করে আর ওদের সাথে আমরা কেমন করতে পারি সেটা নিয়ে আমরা ফোকাস করব। সান মেরিনোর র্যাঙ্কিংটা আসলে নিচের দিকে, বাট অ্যাজ এ টিম হিসেবে, ইউরোপিয়ান টিম হিসেবে যদি কাউন্ট করি, ওরা কাদের সাথে খেলে এটা ইম্পর্টেন্ট। সো ম্যাচটা একটা কম্পিটিটিভ ম্যাচ হবে ডেফিনেটলি, এবং এখানে র্যাঙ্কিং কোনো ব্যাপারই না। এখানে দিন শেষে যারা ভালো খেলবে, প্ল্যানে যারা এক্সিকিউট করতে পারবে, তারাই এগিয়ে যাবে এই ম্যাচে। নভেম্বরে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু হচ্ছে এই সান মারিনো ম্যাচ দিয়েই। নতুন কোচ, আলাদা ঘরানার প্রতিপক্ষ, সব মিলিয়ে হামজা ডলিকে নিয়ে বাংলাদেশ ফুটবলের আরও একটা অধ্যায়ের শুরু হচ্ছে। সারা মাহবুব, স্টার প্লে। রোনান সুলিভানকে ছাড়া যেন অসহায় বাংলাদেশ অলিম্পিক দল। ফিনিশিংয়ের অভাবে পাকিস্তানকে হারাতে পারেননি নাজমুল ফয়সালরা। এবার তাদের সামনে আফগান চ্যালেঞ্জ। মালদ্বীপের ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। অনূর্ধ্ব-20 সাফে পাকিস্তানের বিপক্ষে রোনান সুলিভানের অবিশ্বাস্য ফ্রিকিক আর দুর্দান্ত ফিনিশিং এখনও ফুটবল ফ্যানদের চোখে আটকে আছে। সাফের সেই দলের অধিকাংশ ফুটবলার নিয়েই আবারও পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তবে রোনানের অনুপস্থিতি টের পাওয়া গেছে স্পষ্ট। একাধিক সুযোগ ফিনিশিংয়ের অভাবে কাজে আসেনি। পাকিস্তানের বিপক্ষে ড্র দিয়ে মালদ্বীপে ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। তাদের সামনে এখন আফগানিস্তান। প্রথম ম্যাচে বাংলাদেশ 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত না যদি গোলপোস্টের নিচে না থাকতেন মেহেদী হাসান শ্রাবণ। বসুন্ধরা কিংসের এই গোলরক্ষকের বিশ্বাস আফগানিস্তানের বিপক্ষেও ভালো খেলবে বাংলাদেশ। আজকের প্র্যাকটিস সেশনের পর আমাদের সকল প্লেয়ার সুস্থ আছে, তো আমরা আগামীকালকের ম্যাচের জন্য সম্পূর্ণ রেডি। ইনশাল্লাহ মাঠে আমরা যদি ভালো খেলতে পারি আফগানিস্তানের বিপক্ষে, ইনশাল্লাহ একটা আমাদের পক্ষে পজিটিভ একটা রেজাল্ট আসবে। বাকি সব দলই তাদের জাতীয় দল পাঠালেও বাংলাদেশ পাঠিয়েছে অলিম্পিক টিম, কারণ মূল দল ব্যস্ত সান মারিনোর বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে। বাংলাদেশ ছাড়াও মালদ্বীপ, আফগানিস্তান ও পাকিস্তানকে নিয়ে চলমান 4 জাতির এই টুর্নামেন্ট লিগ ভিত্তিক। রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ 2 দল আগামী 10 জুন ফাইনালে লড়বে। ইয়াসির আরাফাত, সবুজ, স্টার প্লে। আসন্ন বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজকে সামনে রেখে মাঠের প্রস্তুতি এখন তুঙ্গে। মূল দল বাংলাদেশে আসার আগেই সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঢাকায় অবস্থান করছে অস্ট্রেলিয়ার একটি প্রতিনিধি দল। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেছেন তারা। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে কাল বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া দল। মাঠের লড়াই শুরুর আগে ভেন্যুর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা খতিয়ে দেখতে মিরপুরের প্রতিনিধি দলের এই ব্যস্ততা। সফরসূচি অনুযায়ী মিরপুরের হোম অফ ক্রিকেটে 3টি ওয়ানডে ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 3টি টি20 ম্যাচ। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ের জন্য এরই মধ্যে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। প্রথম 2 ওয়ানডেতে টাইগারদের নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সবকিছু ঠিক থাকলে আগামী 9 জুন মিরপুরে প্রথম ওয়ানডের মধ্য দিয়ে পর্দা উঠবে এই সিরিজের। বগুড়ায় শুরু হচ্ছে হাই পারফরম্যান্স টিম আর জিম্বাবুয়ের এই টিমের মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। আসন্ন সিরিজকে সামনে রেখে আজ প্রথমবারের মতো অনুশীলন করছে সফরকারীরা। এই মুহূর্তে বগুড়ায় আছেন আমাদের সহকর্মী জোসেফ হোসেন প্রতীক। সরাসরি চলে যাব তার কাছে। প্রতীক, জিম্বাবুয়ের দল কিছুক্ষণ আগে মাঠে এসেছে, তাদের অনুশীলন কি শুরু হয়েছে? সামগ্রিক অবস্থা আমাদের জানাবেন। জি, ইতিমধ্যেই জিম্বাবুয়ে দল দুপুর 1টা নাগাদ আসলে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে প্রবেশ করে এবং এরপর থেকেই তারা অনুশীলনে নেমে পড়ে এবং এই মুহূর্তে তারা শহীদ চান্দু স্টেডিয়ামের যে মাঠ, সেই মাঠে তারা অনুশীলন করছেন। বিভিন্ন এই মাঠের আনাচে কোনাচে তারা ঘুরে ঘুরে দেখছেন যে আসলে কোথাও কোনো ধরনের যদি সমস্যা থেকে থাকে কিংবা কিভাবে তারা স্ট্র্যাটেজি গুলো করবেন, একই সাথে কোথায় কোন প্লেয়ারকে তারা সেট আপ করবেন, সেই বিষয়গুলো নিয়ে তারা দেখছিলেন এবং এখানে তারা বর্তমানে স্ট্র্যাটেজি নিয়ে আলাপ আলোচনা করছেন, কেউ শারীরিক কসরত করছেন এবং এই যে এই জিম্বাবুয়ে এবং বাংলাদেশ হাই পারফরম্যান্সের যে টিম, এই খেলাকে ঘিরে বগুড়াবাসী কিন্তু উজ্জীবিত এবং উচ্ছ্বসিত। তারা বলছেন যে আবারও 8ই জুন যেহেতু প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ে এবং বাংলাদেশের, সেই ক্ষেত্রে আসলে আবারও কানায় কানায় পূর্ণ হবে এই
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম মাঠটি। এবং এই শহীদ চান্দু স্টেডিয়ামে আপনি জানেন যে বগুড়ার অনেক প্রত্যাশিত একটি মাঠ, এবং এই মাঠেই মুশফিকুর রহিম থেকে শুরু করে মুশফিকুর রহিম এবং অন্যান্য যারা আছেন, তৌহিদ হৃদয়, তামজিদ তামিম, তারা কিন্তু এখানে খেলেছেন এবং তারা এখান থেকে জাতীয় দলে এখন খেলছেন। তো এই শহীদ চান্দু স্টেডিয়াম মাঠকে নিয়ে বিভিন্ন আহ, যে বড় বড় দলের খেলোয়াড়রা রয়েছেন তারাও কিন্তু বেশ সুনাম করেছিলেন। তো এইবার আসলে জিম্বাবুয়ে এ দলের সাথে আহ, বাংলাদেশ হাই পারফরমেন্সের টিম এ দলের যে খেলাটি হচ্ছে, সেই খেলায় আসলে কি সকলেই চাচ্ছেন যে বাংলাদেশ তাদের সর্বোচ্চ পারফরমেন্সটি দেবে, এবং এই সর্বোচ্চ পারফরমেন্স ঘিরে যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা কিন্তু তারা নিবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে যিনি ভেন্যু ম্যানেজার রয়েছেন জামিল, তিনি বলেছেন যে বগুড়ার সবচেয়ে বড় সমস্যা হলো এখানে পানি নিষ্কাশনের যে সমস্যা, সেই সমস্যাটি। গতকালকেও বৃষ্টি হয়েছিল, এবং এই বৃষ্টির পরে আসলে আজকের যে অনুশীলন, সেই অনুশীলনটি হবে কি হবে না সেটি নিয়েও কিন্তু একটু সংশয় ছিল। এবং এই সংশয় থেকে আজকে যেহেতু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, যে কারণে আজকের যে অনুশীলন, সেই অনুশীলনটি কিন্তু আমরা দেখছি যে বেশ ভালোভাবেই করতে পারছেন জিম্বাবুয়ে দল। এবং আগামী 6 তারিখে বাংলাদেশ দল তারা আসবেন, এবং এখানে তারা অনুশীলনের পরে 8 তারিখে যে খেলাটি হবে সেটি অনুষ্ঠিত হবে, এবং এরপরে 10 তারিখে আবারও একটি খেলা হবে এই শহীদ চান্দু স্টেডিয়াম মাঠে। তারপরে তারা 13 তারিখের যে খেলাটি রয়েছে সেটি হবে রাজশাহীতে, এবং তারা রাজশাহীতে চলে যাবে। তো এই ছিল আমার কাছে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম থেকে জিম্বাবুয়ে দলের অনুশীলনের সর্বশেষ প্রতীক, খবর। ধন্যবাদ আপনাকে। বগুড়া থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী প্রতীক। এবারে চলে যাব ফিফা বিশ্বকাপের খবর নিয়ে। পানির বোতল নিয়ে বিশ্বকাপের ভেন্যুতে প্রবেশে নিষেধাজ্ঞা দিল ফিফা। এর আগে 3 দেশের এই বিশ্বকাপে 1 লিটার পানি নিয়ে প্রবেশের অনুমতি দিয়েছিল ফিফা। নিরাপত্তাজনিত কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। মাঠের খেলোয়াড়দের উপর বোতল ছোড়া বা গ্যালারিতে দর্শকদের মাঝে ঝামেলা এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। বিশ্বকাপ শুরুর শেষ মুহূর্তে ফিফার নিয়ম পরিবর্তনে বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে পানির বোতল না নিতে পারলেও তৃষ্ণার্ত দর্শকরা স্টেডিয়ামের ভেতর থেকে বোতলজাত পানি কিনতে পারবেন। ইউরোপের অন্যতম পরাশক্তি বেলজিয়াম কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার সেই দুঃস্বপ্ন পেছনে ফেলে সম্পূর্ণ নতুন রূপে ফিরছে রেড ডেভিলস। সাথে ডাগআউটে আছেন নতুন ট্যাকটিশিয়ান কোচ রুডি গার্সিয়া। আজন্ম আক্ষেপ ঘোচাতে এবারের বিশ্বকাপে রুডি গার্সিয়ার তুরুপের তাস চেনা দুই ভরসার কাঁধি। 34 বছর বয়সী কেভিন ডি ব্রুইনে এবং জাতীয় দলের রেকর্ড 89 গোলের মালিক রোমেলু লুকাকু। এই অভিজ্ঞ দ্বৈরথই দলের প্রধান অস্ত্র। তবে বিশ্ব ফুটবলের মূল নজর থাকবে ম্যানচেস্টার সিটির উইঙ্গার জেরেমি ডোকুর উপর। ডোকুর অবিশ্বাস্য গতি আর 1-to-1 ড্রিবলিং প্রতিপক্ষের যে কোনো রক্ষণভাগকে তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখে। গোলপোস্টে রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ থিবো কোর্তোয়ার ফেরা ডিফেন্সের আত্মবিশ্বাস দ্বিগুণ করে দিয়েছে। আর মাঝমাঠ থেকে আক্রমণে ডি ব্রুইনে, লিয়েন্ড্রো ট্রোসার্ড আর চার্লস ডি কেতেলায়ারদের মতো তারকারা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ডেভিল স্কোয়াডের সবচেয়ে নড়বড়ে জায়গা হলো তাদের সেন্ট্রাল ডিফেন্স। টবি অলডারওয়েরেল্ড বা ইয়ান ভার্টনগেনদের বিদায়ের পর আর্থার থিয়েট, জেনো ডেবাস্টদের মতো তরুণদের উপর ভরসা করতে হচ্ছে, যাদের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা বেশ কম। হাই প্রেসিং ফুটবল খেলা দলগুলোর বিপক্ষে বিল্ড আপের সময় নার্ভাস হয়ে পড়াটা বেলজিয়ামের জন্য বড় বিপদের কারণ হতে পারে। 2026 বিশ্বকাপে জেতার সম্ভাবনা কতটুকু রেড ডেভিলদের? ফিফা র্যাঙ্কিং আর স্কোয়াড অ্যানালাইসিস বলছে বেলজিয়াম এবারও টুর্নামেন্টের ডার্ক হর্স। গ্রুপ জিতে তাদের প্রতিপক্ষ মিশর, ইরান, নিউজিল্যান্ড। সিয়াটলে মিশরের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। শক্তির বিচারে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অনায়াসেই রাউন্ড অফ 32-তে যাওয়ার কথা বেলজিয়ামের। তবে ট্রফি ছুঁতে হলে তাদের নকআউট পর্বে ফ্রান্স, আর্জেন্টিনা বা ব্রাজিলের মতো জায়ান্টদের বিপক্ষে ম্যাচ উইনার হিসেবে নিজেদের প্রমাণ করতে হবে। বেলজিয়ামের ফুটবল ইতিহাসের সেরা প্রজন্মটা ট্রফি ছাড়াই বিদায় নিয়েছে। তবে রুডি গার্সিয়ার এই তরুণ দলটার হারানোর নেই কিছুই, আর এটাই হয়তো তাদের সবচেয়ে বড় সুবিধা। ডি ব্রুইনের শেষ বিশ্বকাপে বেলজিয়াম কি পারবে বিশ্বমঞ্চে নতুন কোনো রূপকথা লিখতে? ডায়না জারিন, স্টার প্লে। খেলাও থামবে না, খবরও না। প্রতিদিন দুপুর 1:30, রাত 8টায় স্টার প্লে আপনার সাথে থাকবো আমরা।